যে বিএনপিতে আমাদের একজন খুব ভালো বন্ধু আছেন, সেই বন্ধুটি বিএনপির নীতি নির্ধারণী মূল ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের রাজনীতির চরিত্র সম্বন্ধে তার কোনো ধারণা নেই, বাংলাদেশের মানুষের মন মানসিকতা নিয়ে চিন্তা চেতনা নিয়ে তার কোনো ধারণা নেই, এবং তিনি প্রতিনিয়তই ভুল সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্তগুলো আমাদের জন্য খুব ইতিবাচক হয়। হেনরি ফোর্ড বলেছেন, রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য হলো দেশ এবং তার জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য। বাংলাদেশের সমাজ বাস্তবতায় রাজনীতিতে সৎ থাকা আসলে কতটা সম্ভব? আবার মন্ত্রী এমপির ছেলে বা মেয়ে না হলে রাজনীতিতে এসে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আপনার জন্য কতটুকু রয়েছে? রাজনীতির মাঠ থেকে জাতীয় সংসদ কেন সর্বত্রই ব্যবসায়ীদের আধিপত্য বিস্তৃত হচ্ছে? বিএনপি কেন রাজনীতির মারপ্যাচে আওয়ামী লীগের সঙ্গে বারবার হেরে যাচ্ছে? খোলামেলা এমন অনেক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব জাতীয় সংসদের হুইপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা। আপনার এলাকার রাজনীতি কেমন চলছে? ভালো চলছে। আপনার এলাকার মানুষ তো আপনার জন্য অনেক পাগল। আমরা সবসময় দেখি যে আপনার এলাকায় যখন যান, এলাকার মানুষের সঙ্গে আমি সবসময় মানুষ ঘিরে রাখে আপনাকে। চেষ্টা করি মানুষের সঙ্গে মিশতে, কারণ তারাই তো আমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ, তাদের দয়াই তো আমরা নির্বাচিত হয়েছে। পূর্বপুরুষদের কেউ কখনো রাজনীতি করেননি। পরিবারের প্রথম প্রজন্মের রাজনীতিবিদ হয়েও বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের 5 বারের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। টানা 3 বার জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করছেন, এই নিয়ে 2 বার। পরিচ্ছন্ন রাজনীতির জন্য দল মত নির্বিশেষে সর্বগ্রহণযোগ্যতা রয়েছে আবু সাইদ আল মাহমুদ স্বপনের। এই আসন গঠিত হওয়ার পর থেকে কিন্তু একবার মাত্র হলো আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিলেন। এর আগে কিন্তু হলো আমরা দেখিনি দীর্ঘদিন, মানে 1986 সালে সর্বপ্রথম আপনাদের এখানে আওয়ামী লীগের একজন প্রার্থী বিজয় হয়েছিলেন। এরপরে আর কোনো প্রার্থী 2014 পর্যন্ত আর কেউ বিজয় হননি। তো আপনি কি এমন জাদু করলেন যে মানুষ এরপর থেকে আপনি 14 সাল থেকে তো টানা 3 বার আপনি ওখানকার সংসদ সদস্য হিসেবে আছেন এবং খুব জনপ্রিয়তা আমরা দেখতে পাই আপনার, এবং বিপুল ভোটে জয়ী হচ্ছেন। মানুষে কি আপনি কি ভয় দিয়ে বশ করেছেন নাকি জয় করেছেন তাদেরকে? 6 সালে নমিনেশন পাওয়ার পর তো ইলেকশন বন্ধ হয়ে গেল। এরপরে 2008 সালে আমি নির্বাচন করি এবং নির্বাচনে অল্পের জন্য হেরে গিয়েছিলেন। আমরা যেটা দেখি মাত্র 1920 ভোটে পরাজিত হয়েছে। তার অর্থ হচ্ছে যে 2008 সালের পূর্বেই আসনটি পরিবর্তন সাধিত হয়েছে। এরপরে 8 সালের পরে 14 সালে আমি নির্বাচিত হই। 14 সাল থেকে ধারাবাহিকভাবে আছি। তো আমাদের মূল কারিশমাটি ছিল, আমি চেষ্টা করেছি যারা আমাকে নির্বাচিত করেন, যারা আমাকে ভোট দেন, যাদের দয়ায় আমি নির্বাচিত হই, তাদের মনটাকে জয় করবার চেষ্টা করেছি। কারণ সাধারণত আমরা যারা নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার পরে আমাদের মধ্যে একটু সাহেব সাহেব ভাব আসে। হ্যাঁ, সাহেব সাহেব ভাব আসে, এইটা মানুষ পছন্দ করে না। তো আমি আমার নির্বাচন এলাকায় প্রত্যেকটি গ্রামেই যাই, আমার সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে আমার একটা সৌভাগ্য যে আমার এলাকার যে কোনো বাচ্চাকে আপনি জিজ্ঞেস করলেই সে আমার নাম বলতে পারে। আরেকটি হচ্ছে যে আমি এলাকাটাকে বিরোধ মুক্ত করবার চেষ্টা করেছি, যে মারামারি, গণ্ডগোল, হানাহানি, মামলা, এই ধরনের মানে যে আমাদের সমস্যাগুলো, এগুলো কমিয়ে আনবার চেষ্টা করেছি। একদম তো বিরোধ মুক্ত সমাজ গঠন করা খুব মুশকিল। তো আমাদের গত 15 বছরে আমি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পেরেছি, এবং আমাদের নির্বাচনী এলাকায় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর কোনো ধরনের দমন পীড়ন বা কোনো ধরনের রাজনৈতিক অত্যাচার বা এমনকি রাজনৈতিক অহংকার প্রদর্শন, এটাও হয়নি। তো এখন রাজনীতি নিয়ে কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে আপনি যদি দেখেন তরুণ প্রজন্মের মাঝে একটা রাজনীতি নিয়ে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। যে ম্যাক্স ওয়েবার, যিনি সমাজবিজ্ঞানী, উনি বলেছিলেন যে আসলে কোনো রাজনীতিবিদের পক্ষেই নিখাত পবিত্র থাকা সম্ভব না। আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কি বাস্তবতা কি আসলেই কি সম্ভব? এই পবিত্রতার বিষয়টি অনেক বিস্তর, অনেক বড় বিষয়, এবং তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন অনেক বড় আসপেক্টে, বড় ক্যানভাসে উনি ব্যাখ্যা করেছেন। এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার পবিত্রতা রক্ষা করা আসলেও দুরূহ। যেমন আমার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেন, আমার জন্য ভোট করেন, আমার জন্য কষ্ট করেন, আমার দলের জন্য কষ্ট করেন, এরকম একজন মানুষ যদি আমার কাছে তার সন্তানের কোনো একটা চাকরি
রিকোয়েস্ট নিয়ে আসেন, এটা কি তার অপরাধ? তার অপরাধ নয়। কিন্তু আমি যদি তার চাকরিটি দেবার চেষ্টা করি, এবং করি তো সে স্বাভাবিক, তাহলে এখানে তো আমি একটা ইন্টারফেয়ার করছি। হ্যাঁ, যদি আমার কারণে ওই ছেলেটি 2টি নাম্বারও বেশি পায় কোনো কারণে, তাহলে ভাইভাতে রিটার্নে তো কারোই কিছু করবার নাই। ভাইভাতে যদি 2টি নাম্বার বেশি পান আমার অনুরোধের কারণে, তাহলে তো এখানে একটু হলেও তো আপনার পবিত্রতা নষ্ট হওয়ার জায়গা আছে। আবার দেখা যায় যে অনেক সময় এমন এমন কিছু রিকোয়েস্ট আসে, যে রিকোয়েস্টগুলো একটা মানুষ তার ইমোশন থেকে, তার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার থেকে, দীর্ঘদিনের তার পরিশ্রম থেকে একটা মানুষ একটা রিকোয়েস্ট করছেন, সেই রিকোয়েস্টটিকে উপেক্ষা করা যায় না। তো এরকম একটি অনুরোধ যদি বাস্তবায়ন করতে হয়, সেখানেও দেখা যায় কিছু ক্ষেত্রে কিছু অনৈতিক বিষয় এসে যায়। এখন এই অনৈতিকতাটা আমি তার সঙ্গে কোনো লেনদেনের মাধ্যমে করলাম কিনা, আমার কাছে সাধারণ একজন নাগরিক আসলেন, বা আমার কাছে একজন আমার রাজনৈতিক সহকর্মী আসলেন, বা আমার কাছে কোনো একটা মানুষ সাহায্যের জন্য আসলেন, সহযোগিতার জন্য আসলেন, যেটা আমার ব্যক্তিগত বিষয় না, আমার রাষ্ট্রের কোনো কর্মকর্তাকে বা কাউকে অনুরোধ করে কাজটি করাতে হবে। তো সেক্ষেত্রে আমি তার সঙ্গে, যিনি উপকার নেবার জন্য আসছেন, তাকে আমি তার সঙ্গে কোনো অনৈতিক বিষয় জড়িত আছে কিনা, প্রথমত তার সঙ্গে আমি অর্থনৈতিক বিষয় জড়িত আছে কিনা, তার সঙ্গে অন্য কোনো অনৈতিক বিষয় জড়িত আছে কিনা, যদি জড়িত থাকে তাহলে তো এটা তো অবশ্যই অপবিত্র। যদি জড়িত না থাকে, সেক্ষেত্রেও অনেক সময় নিয়মের বাইরে, আইনের বাইরেও কিছু মানুষকে সহযোগিতা করতে হয়। এক্ষেত্রে ওই কোনো অপবিত্রতা এখানে নাই, কিন্তু নৈতিকতার জায়গাটাই তো কিছু হলেও প্রশ্ন থেকে যায়। মানুষ তো আমরা দেখি, মানুষের যেটা স্বভাবজাত বৈশিষ্ট্য, যেটা মানুষ ক্ষমতার কেন্দ্রে থাকলে বা ক্ষমতা থাকলে সে নিজেকে কোনো কারণে সে নিজেকে ধরে রাখতে পারে না। তাহলে আপনার নিজের এই যে ক্ষমতার যে ব্যবহার করার সুযোগটা, এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করেন আপনি? আমাকে মাথায় রাখতে হবে যে এটি রাজতন্ত্র নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি দেশের প্রধানমন্ত্রী, প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, তিনি মহারানী বা সম্রাজ্ঞী নন। এবং আমরাও যারা তার সহকর্মী আছি, আমরাও যারা বিভিন্ন এলাকার এমপি আছি, বিভিন্ন এলাকার নেতা আছি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছি, আমরাও কিন্তু ভাইসরয় নয়, গভর্নর নয়। তো আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আমাকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে পর্যবেক্ষণ করে, আমার ভোটাররা প্রতিনিয়ত আমাকে পর্যবেক্ষণ করে। তো সুতরাং আমার প্রত্যেকটি আচরণ, কর্মকাণ্ড, আমার প্রত্যেকটি বক্তব্য, আমার প্রত্যেকটি বিষয়ই মানুষ লক্ষ্য করেন, সমাজও লক্ষ্য করে, আমার দলও লক্ষ্য করে। কারণ একটি কথা আমি সবসময় বিশ্বাস করি, পৃথিবীর যে প্রান্তে 3 জন বাঙালি আছেন, সেখানে 2টি গ্রুপের অস্তিত্ব আছে। তো যেহেতু আমরা বাঙালিরা আপন ভাইও একসঙ্গে একমত হতে পারি না, আপন ভাই বোন, এমনকি স্বামী স্ত্রী, পিতা সন্তান, মাতা সন্তান, সব বিষয়ে একমত হতে পারি না, সেহেতু দলের মধ্যে বহু মত বহু পথ থাকবে। তা আমি সবসময় চেষ্টা করি বিপরীত ধর্মী যারা আছেন তাদের মাঝে ছোট ছোট করে আলোচনা করতে। বড় শুধু পাবলিক গ্যাদারিং করলে সমস্যার সমাধান হয় না, ছোট ছোট করে আলোচনা করে, আলোচনার মধ্য দিয়ে যুক্তিযুক্ত পরিবেশ তৈরি করে সেটা সমাধানের চেষ্টা করি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা পারি না, তখন তো আমাদের একটা শেষ ঠিকানা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার একাধিক নেতাকর্মীকে বাই নেমে চিনেন, তাদের পরিচয় জানেন, তাদের অবদান সম্বন্ধে জানেন। ফলে যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা তার দ্বারস্থ হই। তো তিনি যখন একটা সিদ্ধান্ত দেন, সেই কাজটি করতে সুবিধা হয়। আমরা তো যদি আমাদের রাজনীতিবিদ বলেন অথবা আমাদের প্রশাসনের বলেন, যেখানে বলেন, আমাদের মধ্যে একটা খুব খারাপ একটা প্র্যাকটিস যদি বলি, যে সেটা হলো আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হচ্ছে, বা ওনাকে, উনি তো অনেক কাজে, রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকেন। এখন একটা ক্ষুদ্র সিদ্ধান্ত নিতে যদি ওনাকে আমরা ব্যস্ত রাখি, এটা আসলে ওনার মূল কাজ থেকে ডিফোকাসড হওয়ার জায়গায় সুযোগ থাকে। তাহলে আপনি কি সমস্যার সমাধানে কি আপনি নিজেই মোটামুটি সফল হন, নাকি শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে কি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়? মূল বিষয়টা হচ্ছে যে নিঃসন্দেহে উনি পাহাড়ের চূড়ায় বসে আছেন। তো পাহাড়ের চূড়ায় বসে থাকলে উনি চারদিকটা দেখতে পারেন। আমি পাহাড়ের একটা পাশে দাঁড়িয়ে আছি। তো আমি একটা পাশে যখন বসে আছি, আমি একটা পাশ দেখতে পাই, অন্য পাশগুলো দেখতে পাই না। হ্যাঁ, এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আমাদের অনেক ত্যাগী পরিবার আছে, অনেক ত্যাগী মানুষ আছে। তো এই মানুষগুলোর সম্বন্ধে, অনেকের সম্বন্ধে আমরা জানি না, কারণ আমি তো সারা বাংলাদেশ আমার মুখস্থ না।
কিন্তু ওনার মুখস্থ আছে। এবং কখনো কখনো উনি এমন এমন মানুষের নাম ধরে জানতে চান, এটা আমরা তাকে হয়তো নামও শুনিনি বা তার সম্বন্ধে আমরা জানি না। তা এইটা ওনার এই দক্ষতাটা আছে। তো ওনার দক্ষতাটাকে কেন আমরা কাজে লাগাবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওনাকে যে কোনো একটা সমস্যার কথা বললে উনি বিভিন্ন চিন্তা করে এবং বিভিন্ন তথ্য নিয়ে, ওনার কাছে তথ্য থাকে। গ্রামের মানুষও ওনাকে মেসেজ করে, একদম সাধারণ নেতাকর্মীরা ওনাকে তথ্য পাঠান। উনি এগুলো মানে উনি প্রিজার্ভ করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তথ্য প্রিজার্ভ করেন। এবং 3 বছর 4 বছর আগে একটা কাজের কথা উনি বললে, যদি 3 বছর 4 বছর 5 বছর পরে যদি ওই কাজটা উল্টা হয়, জিজ্ঞেস করে তোমাকে না এটা বলেছিলাম, তুমি এটা করলা কেন? হ্যাঁ, একটা অসাধারণ মেধা ওনার রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞেস করলে তিনি যখন একটা সাজেশন দেন, তিনি তো পিন পয়েন্টটা বলে দেন। এখন এই পিন পয়েন্টটাকে ভাব সম্প্রসারণ করা, হ্যাঁ, উনি ভাবার্থটা বলে দিলেন, এটাকে ভাব সম্প্রসারণ করে এটাকে সুন্দর করে ম্যানেজ করে নিয়ে আসা, এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, ফলে সিদ্ধান্তটা এক জায়গা থেকে আসার কারণে আমাদের সুবিধা হয় যে আমাদের বিশৃঙ্খলা তৈরি হয় না। যদি আমাদের মতো দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, আপনার ক্ষমতার বিকল্প কেন্দ্র কখনোই মানে সুখকর পরিবেশ বয়ে আনে না, সবসময় এটাকে এক ধরনের সমস্যার সৃষ্টি করে। এই কারণেই আমরা চেষ্টা করি যে ওনার কাছ থেকে জেনে নিয়ে, মাননীয় নেত্রীর গাইডটা নিয়ে এটাকে আমরা ফর্মুলেট করবার চেষ্টা করি। এতে আপনার কাজে দীর্ঘসূত্রিতার কোনো সুযোগ হয় কিনা? না, এতে করে কাজের কোনো দীর্ঘসূত্রিতার কোনো সুযোগ নাই। বরং যে সমস্যাটি আমরা হয়তো 1 মাসের সমাধান করতে পারতাম না, সেই সমস্যাটি ওনাকে জানালে উনি দ্রুতই আমাদেরকে সিদ্ধান্ত দেন। সিদ্ধান্তে গ্রহণে উনি কখনোই দীর্ঘসূত্রিতা করেন না। এবং তিনি যেটা বলে দেন, আলটিমেটলি কখনো কখনো আমার কাছে মনে হয়েছে এটা কি করা সম্ভব। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে করতে যাই, তখন দেখা যায় যে এটা অনেক বেশি গভীরে চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন। এবং এটা দেখছেন না, সেটা উনি দেখছেন। হ্যাঁ, উনি দেখছেন। যদি জনসেবা কেউ করতে চায়, তাহলে তাকে রাজনীতি সবচেয়ে উত্তম মাধ্যম। আপনি দেখেন, আপনি আপনার মানুষকে যতটা সহজে সহযোগিতা করতে পারছেন, বা আপনার অঞ্চলের মানুষ যতটা আপনাকে আপনার মাধ্যমে সহযোগিতা পাচ্ছে, এটা কিন্তু অন্য কোনো পেশা থেকে সম্ভব না। এটা একদম স্বতঃসিদ্ধ বিষয়। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, ধরেন কারো একজন জীবনের তার লক্ষ্য উদ্দেশ্যই তার, সে হয়তো বঙ্গবন্ধুর আদর্শ সে পড়েছে, জেনেছে, তারও জীবনের আদর্শ সে বঙ্গবন্ধুর মতো মানুষের সেবা করবে। তাকে কি সে কি সরাসরি সে এই পেশায় আসবে, নাকি সে তার যে বর্তমান বাস্তবতা, সে আগে সে কোনো ব্যবসা বাণিজ্য করবে, অনেক ধনী হবে, তারপর তাকে এখানে আসতে হবে? বর্তমান বাস্তবতায় রাজনীতিটা বেশ দুরূহ হয়ে পড়েছে। সমাজ পরিবর্তনের সঙ্গে, মানুষের জীবনমানের উন্নয়নের সঙ্গে রাজনীতিতে ব্যয় বেড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে একজন মানুষকে রাজনীতি করতে হলে যে একদম ব্যবসায়ী হয়ে, সফল হয়ে, তারপরে অনেক টাকার মালিক হয়ে পলিটিক্সে আসতে হবে, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, অবশ্যই রাজনীতিতে এখন টাকাওয়ালা মানুষজনের কদরটা বেশি। এই কদরটা বেশি রাজনৈতিক দলে, বিষয়টা এরকমও নয়। এই কদরটা কিন্তু মানুষের কাছেও, সাধারণ যারা ভোটার, যারা নিয়ামক শক্তি, তারাও কিন্তু একটু ধনাঢ্য ব্যক্তিদের ব্যাপারে এক ধরনের ফ্যাসিনেশন তৈরি হয়েছে। কিন্তু একটা মানুষ যদি মনে করে আমি রাজনীতি করব, এবং রাজনীতির 2টো অঙ্গ আছে, একটা হচ্ছে সরাসরি শুধুমাত্র রাজনীতি করা, একটা হচ্ছে নির্বাচনী রাজনীতি করা। নির্বাচনী জনপ্রতিনিধি না হলে, যে কথাটি বলছিলেন যে অনেক মানুষের উপকার করা, জনপ্রতিনিধি না হলে অনেক মানুষের উপকার করাটা সরাসরি সম্ভবটা কম হয়। কিন্তু জনপ্রতিনিধি হওয়া ছাড়াও দলের নীতি নির্ধারণী পর্যায়ে যদি কেউ ভূমিকা রাখতে পারে, অনেক সময় একটা নীতি পরিবর্তনের কারণে বা একটা নীতির সামান্য কিছু ডেভেলপমেন্টের কারণে অনেক কিছুই মানে বৃহত্তর আঙ্গিকে মানুষের উপকার করা যায়, মানুষের সেবা করা যায়, যেটি হয়তো চোখে দেখা যায় না, যেটি হয়তো নিজে ক্রেডিট নেওয়া যায় না, কিন্তু পরোক্ষভাবে মানুষের অনেক উপকার হয়। তো এখানে পড়াশোনা করাটা অত্যন্ত জরুরি। যদি আমি মানুষের সেবা করতে চাই, আমাকে বিশ্বের সব কিছু বিষয় নিয়ে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। এটি হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় সম্পদ। এর পাশাপাশি যদি কারো নির্বাচনী রাজনীতি করার ইচ্ছা থাকে, তাকে অবশ্যই জনগণের দুয়ারে দুয়ারে ঘোরার একটা জায়গা তৈরি করতে হবে। অনেকেই আমরা আছি ছাত্রনেতা বা
আমরা দীর্ঘদিন পলিটিক্স করেছি, আমরা মনে করি আমরা অনেক জনপ্রিয়, এলাকায় আমাদের অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে মনোনয়ন তারা পাচ্ছেন না, এক্ষেত্রে এক ধরনের হতাশা কাজ করে। তো আমার সাজেশন হচ্ছে যারাই ভোট পলিটিক্স করতে চান তারা যেন অবশ্যই নিজ এলাকায় জনগণের সঙ্গে একটা মৈত্রী গড়ে তোলেন, একটা বন্ধুত্ব গড়ে তোলেন, একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। কারণ আওয়ামী লীগের নমিনেশনের সময় শুধু আওয়ামী লীগ না, প্রত্যেকটা পার্টিই চেষ্টা করে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বেস্ট ক্যান্ডিডেট, বেস্ট পাসেবল ক্যান্ডিডেটটাকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করে। তো যদি কেউ নিজেকে নিজের এলাকায় অপরিহার্য করে তুলতে পারে তাহলে তার জন্য এটি কোনো টাফ বিষয় না। হ্যাঁ, এখন সাম্প্রতিককালে একটা ট্রেন্ড আছে যে নেতার ছেলে, নেতার মেয়ে তারা নেতা হন, তারা মনোনয়ন পান। এটিও যেমন সত্য, আবার সরাসরি মাঠকর্মীও মনোনয়ন পান, এটিও সত্য। জলজাত উদাহরণ তো আপনি। ব্যবসায়ীর মনোনয়ন পান, এটিও সত্য। সাবেক সরকারি কর্মচারী তিনি মনোনয়ন পান, এটিও সত্য। কিন্তু আমরা চেষ্টা করি, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেন যে আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটিটা উনি গঠন করেন সেখানে যেন প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে। ঠিক তেমনি তিনি যখন মনোনয়নটা প্রদান করেন তখনও তিনি চেষ্টা করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্তিমূলক করবার জন্য সকল শ্রেণী পেশা থেকে কিছু কিছু মনোনয়ন তিনি দেন। কিন্তু এই যে রাজনীতিতে বা পার্লামেন্টে অথবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে অনেক সময় ব্যবসায়ীদের দেখে আপনারা হয়তো অনেকেই মনক্ষুণ্ণ হন, অনেক সময় সেটা আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে ছিল যে এই যে প্রতিনিধিত্ব ক্ষেত্রে কি ব্যবসায়ীরা বেশি প্রিপারেশন পাচ্ছে নাকি তারা বেশি বেশি এগিয়ে যাচ্ছে কিনা? আমরা যদি 91 এর থেকে যদি ট্রেন্ডটা দেখি, 91 যে নির্বাচন, এরপর থেকে যদি এই ধারাবাহিক বাংলাদেশের রাজনীতিতে দেখি, যদি যে সংসদে মনে হচ্ছে যে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব মনে হয় দিন দিন বাড়ছে। আমি এই বিষয়টা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। আমি কে? আমার কিন্তু বেসিক পরিচয়, আমি একজন পলিটিশিয়ান এবং একদম আটপৌরের রাজনৈতিক কর্মী। আমি একদম তৃণমূল থেকে কর্মী হিসাবে আস্তে 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 উঠে এই জায়গায় এসেছি। এখন আমার পেশা কি? আমার পেশাও ব্যবসা। কারণ আমাকে তো সন্তানের মুখে খাবার তুলে দিতে হয়, আমার পরিবারে ভরণ পোষণ লাগে, হ্যাঁ, আমাকে কিছু ব্যয় করতে হয় রাজনীতির পিছনে। এই টাকার উৎস কি? এই টাকাটা তো শুধু চাঁদা কেন্দ্রিক যদি আমি করতে চাই তাহলে তো আমি সমাজে পৌঁছে যাব। হ্যাঁ, মানুষ তো বলবে ওটা ভিক্ষুক, ও এখান থেকে দান নিয়ে সে প্রতিনিয়ত সমস্যা করে। তা আমার তো পেশা ব্যবসা। তো আয়কর আইনে আপনাকে কোনো না কোনো পেশা তো আপনাকে উল্লেখ করতেই হবে। তো যার কোনো পেশা নাই সেও ব্যবসায়ী। আর সাধারণত প্রত্যেকেই জীবিকা নির্বাহের জন্য কিছু না কিছু কর্ম তো করেনি। হ্যাঁ, কেউ আইনজীবী, কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ সাংবাদিক, কেউ আপনার ব্যবসায়ী। প্রত্যেকটা মানুষের কিছু কিছু প্রফেশন থাকে, যার কোনো প্রফেশন নেই সেও ব্যবসায়ী। তো সুতরাং আপনি যদি সাদা চোখে দেখেন তাহলে ব্যবসায়ী প্রায় সবাই, অনেক পার্সেন্টেজ ব্যবসায়ী। কিন্তু আটপৌরে রাজনীতিবিদের সংখ্যা তো কম না পার্লামেন্টে, এবং আলটিমেটলি তো আটপৌরে রাজনীতিবিদরাই, যারা প্রথাগত রাজনীতিবিদ, তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু যারা টেকনোক্রেট রাজনীতিবিদ, যারা অন্য পেশায় বেশি সময় দেন বা নতুন করে রাজনীতি এসেছেন, তারাও এখানে অ্যাডাপ্ট করতে সময় লাগে, অনেক সময় লাগে। তারা নীতি নির্ধারণের ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখেন, বিষয়টি এরকম নয়। নীতি নির্ধারণের ক্ষেত্রে ভূমিকাটা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের রাখবার সুযোগ আছে। এই পার্লামেন্টেও ব্যবসায়ীও আছেন। আপনি শুরুতে যেহেতু বলছেন যে অর্থের একটা বিষয় আছে, আমাদের সমাজ বাস্তবতা বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় বলেন, তাহলে এই যে ধরেন আপনারা রাজনীতিবিদ, ব্যবসায়ী, কিন্তু যারা যেটা বললেন টেকনোক্রেট, যারা ব্যবসায়ী রাজনীতিবিদ, তারা কি মানে আপনাদেরকে সেই আর্থিক যে তাদের যে ক্ষমতা, অর্থে সবচেয়ে বেশি ক্ষমতাশীল, যে অর্থের ক্ষমতার প্রভাবটা এই আপনাদের উপরে সেটা চাপানোর সুযোগ তারা পায় কিনা? আমাদের এক ধরনের অনেক দিন ধরে প্রথাগত ধারণা, ব্যবসায়ী মানে চোর, ব্যবসায়ী মানে লুটেরা, ব্যবসায়ী মানে শোষক, এই যে এক ধরনের মানসিকতা ছিল। আজকে যারা চ্যালেঞ্জিং, হ্যাঁ, ব্যবসার দুটি ক্ষেত্র আছে, একটি শুধু ট্রেডার্স, একটি হচ্ছে শিল্পায়ন। তো যারা ট্রেডিং করেন তাদের চেয়ে যারা শিল্পে বিনিয়োগ করেছেন তাদেরটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং। তো অনেক অনেক কোম্পানি আছে যারা অনেক বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই যে কর্মসংস্থান সৃষ্টি করেছেন, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় করছেন রপ্তানি করে, হ্যাঁ, তো তাদের অবদানকে তো আপনার খাটো করে দেখবার সুযোগ নেই।
মেধাবী মানুষরা যত বেশি রাজনীতিতে অংশগ্রহণ করবেন, ইতিবাচক মানুষরা যত বেশি রাজনীতিতে অংশগ্রহণ করবেন, রাজনীতি তত বেশি সমৃদ্ধ হবে, রাজনীতি যত বেশি সমৃদ্ধ হবে তত বেশি দেশ সমৃদ্ধ হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক ইনোভেটিভ মানুষ আছেন, অনেক মানুষ নতুন নতুন ক্ষেত্র এখানে ইন্ট্রোডিউস করেছেন। একসময় তো বাংলাদেশে গার্মেন্টসও ছিল না, হ্যাঁ, অনেক বিকল্প, গার্মেন্টসের বিকল্প অনেক কিছু এখানে আপনার উৎপাদন হচ্ছে, যেটা বাইরে রপ্তানি হচ্ছে, অনেক কিছু আমদানি বিকল্প তৈরি হয়েছে, বিপুল সংখ্যক মানুষ এখানে কাজ করছেন। এই যে একটা বড় সেক্টর, এই সেক্টরকে ওভারলুক করা বা এই সেক্টরকে আপনার হচ্ছে গিয়া অবমূল্যায়ন করা বা তাকে কটাক্ষ করার আমি কোনো কারণ দেখি না। আমি বরং হ্যাঁ, সবাই রাজনীতিতে অংশগ্রহণ করুক, সেখান থেকে ভালো ভালো মানুষগুলো রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে আসুক এবং তারা সবাই দেশের জন্য ভালো ইতিবাচক ভূমিকা রাখুক। এটাই হচ্ছে আমি চাই, এটাই হওয়া উচিত বলে আমি মনে করি এবং এখানে ওই হতাশা থাকা উচিত না। সংসদ তো আইন প্রণেতা, আপনি যখন সংসদে প্রতিনিধিত্ব করছেন, আপনি আইন প্রণেতা, আপনার আইন করা হচ্ছে কার জন্য? ধরেন সংসদে একটা আইন হচ্ছে ব্যবসা সে কীভাবে করবে, যে যাতে আমার জনগণ উপকৃত হয় সেভাবে তাকে ব্যবসা করতে হবে, সেভাবে তো আপনারা আইন করেন, আইনের বিষয়ে সেভাবে আপনারা কাজ করেন। তাহলে যখন সুবিধাভোগী অথবা হলো যে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, সে যখন আপনার সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে বা আপনাকে এখানে প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে কন্ট্রাডিক্টরি হচ্ছে কিনা। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, একটা বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটা আইন ছিল যে আপনার একজন পরিচালক 9 বছর দায়িত্বে থাকতে পারবেন, কিন্তু যখন 2023 সালে যখন ব্যাংক কোম্পানি আইন সংশোধন হলো, সংসদে যখন নতুন আইন বিধি আসলো, যখন আইন হলো, তখন তার সময়সীমা কিন্তু বাড়ানো হলো, 12 বছর করা হলো। আবার আগে যেটা নিয়ম ছিল ঋণ খেলাপি প্রতিষ্ঠান ঋণ পাবে না, সেক্ষেত্রে হলো সেটাও সুবিধা হলো যে ঋণ খেলাপি প্রতিষ্ঠান, তার যে প্রতিষ্ঠানটা ঋণ খেলাপি সে পাবে না, কিন্তু তার অন্য প্রতিষ্ঠানগুলো ঋণ পাবে, অর্থাৎ আগের যে বাধাটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। গত সংসদে আমরা দেখি ব্যাংক পরিচালকদের মধ্য থেকে প্রায় 17 জন আপনাদের এই সংসদে তারা প্রতিনিধিত্ব করেছে, বর্তমানেও প্রায় 8 জনের মতো প্রতিনিধি আছে। এক্ষেত্রে এই আইন প্রণয়নে তারা কি নিজেদের সুবিধাটা আদায় করার সুযোগ পাচ্ছে কিনা, যেটা আপনারা চাচ্ছেন নিয়ন্ত্রণ করতে, সেটা নিয়ন্ত্রণের বাইরে চাচ্ছে কিনা? আইন প্রণয়ন হওয়ার ক্ষেত্রে এখানে একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। প্রথমত যাদের যে প্রতিষ্ঠানে অনুকূলে আইনটি হচ্ছে, সেই প্রতিষ্ঠানটি প্রথমত প্রস্তাব করে বিষয়টি সরকারের কাছে, ওই মন্ত্রণালয়, যেমন ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী বিষয়গুলো বা কাস্টমস আইন বা যে কোনো আইনে ওই যে প্রতিষ্ঠানটি আছে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, তারা প্রথমে প্রস্তাব করে তার মন্ত্রণালয় বিষয়টি যাচাই বাছাই করে একটা আইন প্রণয়ন করে তারা এটা আইন মন্ত্রণালয়ে পাঠায়, ভেটিং বলে, যেটাকে ভেটিং বলে। আইন মন্ত্রণালয় সেখানে পরীক্ষা নিরীক্ষা করে যে এইখানে এই আইনটির সঙ্গে চলমান আইনের বা সংবিধানে কোনো সাংঘর্ষিক বা কোনো বৈপরীত্য আছে কিনা, যেটি জনস্বার্থ বিরোধী এবং সংবিধান বিরোধী, এই জিনিসটি তারা ভেটিং করবার পরে এটি যায় হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে এবং ক্যাবিনেট ডিভিশনে যাওয়ার পর এটি যাচাই বাছাই করে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হয়। মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হওয়ার পরে মন্ত্রিসভায় এটি বিস্তারিত আলোচনা হওয়ার পরে এটি আবার যদি ভেটিংয়ের প্রয়োজন হয় বা কোনো সংশোধন বিয়োজনের প্রয়োজন হয়, এটি আবার আপনার হচ্ছে গিয়ে সেটির উপর কাজ হওয়ার পরে আবার এটি মন্ত্রিসভার বৈঠকে আসে। অনেক সময় এটি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয় অংশীজনদের মতামত নেওয়ার জন্য, বিভিন্ন সেক্টরে মতামত নেওয়ার জন্য। এই প্রক্রিয়াটি শেষ করার পরে চূড়ান্ত অনুমোদন দেয় হচ্ছে ক্যাবিনেট তো সরকার অনুমোদন দেবার পরে এটি পার্লামেন্টে আসার পর আইনটি উপস্থাপিত হয় প্রথমে। তো পার্লামেন্টের অনুমতি সাপেক্ষে একটি আইন প্রণয়নের যে সিস্টেম আছে, কারণ পার্লামেন্ট চলে হচ্ছে সংবিধান এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী। তো কার্যপ্রণালী বিধির যে সিস্টেমে এখানে আইনটি উপস্থাপিত হয়, হওয়ার পরে এই আইনটি সাধারণত পরীক্ষা নিরীক্ষার জন্য চলে যায় ওই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে। স্থায়ী কমিটিতে বিষয়টি আলোচনা হয়ে সেখানেও এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার সুযোগ থাকে, অনেক সময় এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার পরে স্থায়ী কমিটিতে বিলটি সংশোধনী করে বিলটি সংসদে আবার উপস্থাপিত হওয়ার পরে সংসদে যখন উপস্থাপিত হয় এবং সাধারণত পরদিন এটি আবার সংশ্লিষ্ট মন্ত্রী এটি পাশ করার প্রস্তাব উপস্থাপন করে। এর মধ্যে এই যে বিলটি, এটি সকল এমপির কাছে যায়, সরকারি দল, বিরোধী দল, হ্যাঁ, সবাই টেবিলে পান এটা।
পাওয়ার পর যারা যারা মনে করেন তারা সেখানে সংশোধনী দিতে পারেন এবং সংশোধনীগুলো সংসদে উপস্থাপিত, যারাই সংশোধনীর জন্য নোটিশ দেন সে যে দলেরই হোক তার সংশোধনী প্রস্তাবগুলো সংসদে উপস্থাপিত হয়। উপস্থাপিত হওয়ার পরে এই সংশোধনীর সপক্ষে সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্য তিনি বক্তৃতা রাখার সুযোগ পান এবং কখনো কখনো বেশ কিছু সংশোধনী যুক্তিযুক্ত যেগুলো হয় সেগুলো গ্রহণ করা হয়, কখনো কখনো গ্রহণ করা হয় না। এটি আবার একটি ভোট প্রক্রিয়ায় যায়। ভোট প্রক্রিয়ায় যাওয়ার পরে সাধারণত দলের ডিসিশনটি এমপিকে মানতে হয়। তো যেহেতু সরকারি দল সংঘর্ষ থাকে এবং সরকারি দলের একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারি দল সংসদে বিলটি আনে, কারণ যিনি মন্ত্রী তিনি তো সরকারি দলে প্রতিনিধি, ক্যাবিনেট সরকারি দলে প্রতিনিধিত্ব করে। সুতরাং সরকারি দল যখন বিলটি সংসদে আনে তখন সাধারণত সরকারি দলের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনাটি সরকারি দলের মাননীয় সংসদ সদস্যরা পালন করেন, পক্ষে বা বিপক্ষে ভোট দান করেন। এই যে আইন প্রণয়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইনফ্লুয়েন্স করার ক্ষমতা খুব কম, যে তাদের মতো করে একটি আইন করে নিয়ে যাবেন, তাদের মতো করে একটি আইন পাশ করিয়ে নিয়ে তারা স্বার্থ হাসিল করবেন, এই সুযোগটি আসলে নেই। এরপরেও যদি কোথাও কোনো লুফল থাকে সেক্ষেত্রে আদালতে যাওয়ার সুযোগ আছে, কারণ সংসদ কোনো আইন পাশ করলেও সেটি যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এবং ব্যাংক কোম্পানি আইন যেটি সংশোধিত হয়েছে এটি বাস্তবতার নিরিখেই সংশোধিত হয়েছে। যারা ব্যাংক করেছেন, যারা ব্যাংকটি জন্ম দিয়েছেন, তারা তাদের আস্তে আস্তে এক্সপার্টিসও ডেভেলপ হয়েছে। প্রত্যেকটি ব্যাংকই ডিফল্টার বা প্রত্যেকটি পরিচালকই সেখানে সুযোগ সন্ধানী, বিষয়টি এভাবে ভাবার অবকাশ নাই। রাজনীতির বাইরে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ব্যক্তি জীবনে আমার একটি পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পিতামাতা আছেন, আমার পিতা মৃত্যুবরণ করেছেন, আমার আত্মীয় স্বজন আছেন, হ্যাঁ, বন্ধুবান্ধব আছেন। কিন্তু আমি সব কিছুর পরে মানব সেবাটাকেই সবচেয়ে বড় গুরুত্ব দিই। আর আমি মনে করি এই মুহূর্তে আমি যেটাকে বেশি ফোকাস করি, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থানের জন্য রাজনীতির বাইরে আমি কাজ করার চেষ্টা করি। আপনার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনার সন্তান, আপনার মেয়ে, তাকে আপনি কিভাবে গড়ে তুলছেন বা কি চাচ্ছেন যে কিভাবে সে মানব সেবা করবে বা কোন পদ্ধতিতে সে আগাবে? এখন সমাজের যে অবস্থা, তাদের সন্তানের ইচ্ছা অনিচ্ছার উপরে খুব বেশি প্রভাব বিস্তার করার সুযোগ নাই। তবে আমার ব্যক্তিগত চাওয়া আমার সন্তান পলিটিক্স করুক, আমার সন্তান রাজনীতিতে এসে মানুষের সেবা করুক। আমরা যদি একটু রাজনৈতিক ইতিহাসে যাই, সেটা হলো আমরা মহান স্বাধীনতা সংগ্রামের কিন্তু একটা বড় জায়গা ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। অর্থাৎ আমরা বাঙালি জাতি যে তারা পাকিস্তানের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিল তার একটা মূল জায়গা ছিল, এবং এটা বঙ্গবন্ধুর যে আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন জাতির মাঝে সেটাও মূল জায়গাটা ছিল যে আমরা ধর্মনিরপেক্ষতাবাদ, এবং সেই আদর্শেই কিন্তু সংবিধানে পরিণত হয়েছে। এরপরে আমরাও এগিয়েছি, কিন্তু এরপরে তো আমরা ৭৫-এর পরে তো একটা মানে আমাদের পথ চলা একটা বড় ধরনের একটা ছেদ পড়েছিল এবং সামরিক শাসন আমরা দেখেছি। এবং এর একটা বড় কুফল হলো আমরা সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয়েছে বারবার, এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতার জায়গায় আমরা যদি দেখি সংবিধানের সাংঘর্ষিক জায়গা তৈরি হয়েছে। আমি ইসলামের প্রতি অসম্মান করছি না, কিন্তু রাষ্ট্র তো আর ধর্ম আর রাষ্ট্র কখনোই এক জিনিস না। এটা আমরা ইমোশনাল জাতিবিদে আমরা এটা হয়তো এক জায়গায় এক করে ফেলছি, কিন্তু পৃথিবীর কোনো সভ্য জাতি তারা দুটাকে কখনো একত্র করবে না। মুক্তিযুদ্ধ যাদের নেতৃত্বে হয়েছে, সে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায়, তারা কেন এখনও এই জায়গাটায় হাত দেওয়ার চিন্তা করছে কিনা জানি না। আপনার একটা বক্তব্য দেখেছিলাম, আপনারা চিন্তাও হয়তো করছেন না বা এই বিষয়টা আপনারা ভাবছেন না সংবিধান থেকে এই বিষয়টা পরিবর্তনের, অর্থাৎ রাষ্ট্রধর্ম ইসলাম। মানে আমরা কি সমাজে কি তাহলে এই যে মৌলবাদী শক্তি যদি বলি, ইসলাম এবং মৌলবাদী শক্তি আলাদা। এই যে যারা ধর্মান্ধ গোষ্ঠী যদি তার কথা বলে, যারা ৭১-এ আমাদের এই স্বাধীনতার সংগ্রামেরই বিপক্ষে ছিল, তারা কি তাহলে এই 50 বছরে এবং আওয়ামী লীগের এই 16 বছর শাসন, এই সময়কে তারা কি আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে? তাদেরকে আমরা ভয় পাচ্ছি কিনা বা তাদেরকে আমরা সমীহ করে চলছি কিনা? আমার সমস্যাটা কোনখানে আমাদের? এখানে ধর্মনিরপেক্ষতা এবং মার্ক্সবাদ লেনিনবাদকে আমাদের প্রতিপক্ষ শক্তি একীভূত করে ফেলেছেন। আমাদের প্রতিপক্ষ শক্তি সমাজতান্ত্রিক যে বিষয়টি আছে, মানে ধর্মহীনতার বিষয় আছে,
ধর্মহীনতা এবং ধর্মনিরপেক্ষতাকে এক ব্র্যান্ডিং করেছেন। ফলে অনেকের মধ্যেই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এক ধরনের আশঙ্কা ছিল যে আমরা বোধহয় মুসলমানিত্ব হারিয়ে ফেলছি, আমরা বোধহয় ইসলাম হারিয়ে ফেলছি। এই যে একটা কনফিউশন তৈরি করে বিভিন্ন বছরের পর বছর ধরে ধর্ম নিয়ে ব্যবসা করা হয়েছে, এটি আমরা রোধ করবার চেষ্টা করেছি। বিভিন্ন সামরিক শাসকরা এটাকে একটি ব্যবসা হিসাবে ধর্মকে গ্রহণ করেছিল। তখন এটিকে সমাধানের রাস্তা আমরা খুঁজেছি, যে সমাধানের রাস্তাটি সার্বজনীন হবে, যে সমাধানের রাস্তাটি করতে গিয়ে আবার যেন আমরা দেশে একটি বিভাজন সৃষ্টি না করি। কারণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যদি এই একটি ইস্যুতে, ধর্ম ইস্যুতেই আমাদের মধ্যে বড় ধরনের বিভাজন সৃষ্টি হয়, তাহলে আমরা মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে পারবো না, মানুষের জীবনমানের উন্নয়ন করতে পারবো না, দেশকে সমৃদ্ধ উন্নততর করতে পারবো না। দেশে শান্তি শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সংহতি, জনগণের সংহতি, এটি একটি বড় বিষয়। আমরা অন্তর্ভুক্তিমূলকভাবে বিষয়টিকে বাস্তবতার নিরিখে মূল্যায়ন করবার চেষ্টা করেছি এবং মূল্যায়ন করে সংবিধানের যে সংশোধনী হয়েছে সেই সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার নীতি আবার পুনঃপ্রবর্তিত হয়েছে এবং এইখানে সংবেদনশীলভাবে রাষ্ট্রধর্ম ইসলামের জায়গাটি আমরা কিন্তু বাদ দেইনি, খুব সচেতনভাবে। কেন বাদ দেইনি? আমরা এটি নিয়ে নতুন করে কোনো বিতর্কের জায়গা সৃষ্টি করতে চাই না, দেশের মধ্যে বিভাজন চাই না এবং মানুষের অনুভূতির বিপরীতে কোনো কাজ করতে চাই না। সুতরাং এইখানে যে বিষয়টি সংবিধানে লিপিবদ্ধ হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রধর্ম। এখানে আমাদের সংবিধানের প্রথম ভাগে, যেটি প্রজাতন্ত্র ভাগ, প্রস্তাবনার পরেই সেখানে 2 ক ধারায় খুব স্পষ্টভাবে আমরা সন্নিবেশন করেছি, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। অর্থাৎ রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটি ধর্ম সমমর্যাদা ভোগ করবে। ফলে এখানে বিতর্কের একটা অবসান করা হয়েছে। নতুন করে যেন এখানে বিতর্কের সূচনা না হয়, নতুন করে যেন কোনো মৌলবাদী শক্তি, কোনো অশুভ শক্তি আবার ধর্ম নিয়ে ব্যবসা করতে না পারে। ধর্ম নিয়ে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল ধর্ম নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে। আমরা এই ব্যবসার পথটা বন্ধ করার চেষ্টা করেছি এবং আজকে যে সংবিধানে যে ধারাটি সন্নিবেশিত হয়েছে, এর ফলে আমাদের সকলের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়েছে। বিএনপির প্রসঙ্গ যেহেতু আসলো, আপনাদের প্রধান প্রতিপক্ষ এক সময় ছিল, এখন তারা তো রাজনীতির মাঠে তারা কোন ঠাসা বা যদি বলি তারা পিছিয়ে পড়েছে অনেক। তারা মানে কি ভুলের কারণে, আপনি একজন পলিটিশিয়ান, মানে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে তাদের কাছে কি আপনার বিশ্লেষণে কি মনে হয়েছে, তাদের কি ভুল পদক্ষেপের কারণে তারা রাজনীতির মাঠ থেকে তারা এতটা পিছিয়ে গেল? অপর রাজনৈতিক দল সম্বন্ধে আমার এত বেশি আলোচনা না করাই উত্তম। তবে আমি এটুকু বুঝি যে বিএনপিতে আমাদের একজন খুব ভালো বন্ধু আছেন। সেই বন্ধুটি বিএনপির নীতি নির্ধারণী মূল ভূমিকা পালন করেন এবং তিনি একটু রং হেডেড। তিনি বাংলাদেশের রাজনীতির চরিত্র সম্বন্ধে তার কোনো ধারণা নেই, বাংলাদেশের মানুষের মন মানসিকতা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে তার কোনো ধারণা নেই। তিনি প্রবাসে বসে আছেন, প্রবাসে বসে থেকে বাংলাদেশ থেকে তার নেতাকর্মীদের শোষণ করছেন। তার নেতাকর্মীরা কোটি কোটি পাউন্ড পাঠাচ্ছেন তার কাছে। তিনি এটা নিয়ে ভোগবিলাস করছেন, সুখে আছেন এবং তিনি প্রতিনিয়তই ভুল সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্তগুলো আমাদের জন্য খুব ইতিবাচক হয়। তো যতদিন তিনি বিএনপির নেতৃত্বে আছেন, আমাদের প্রিয় বন্ধু, ততদিন আমরা খুব আরামে থাকব। আপনারা বারবার বলেন যে তিনি কেন দেশে আসেন না, তিনি দেশে এসে কেন রাজনীতি করেন না। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে কিন্তু একটা মাঝে মাঝে বক্তব্য তোলা হয়, তার তো পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট তো তার নেই, তিনি কীভাবে দেশে আসবেন? ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যে কেউ জার্নি করতে পারে। তার পাসপোর্ট নেই, এটি তো কোনো যুক্তি হতে পারে না। পাসপোর্ট তো অনেকেরই হারিয়ে যায়, পাসপোর্টের মেয়াদ অনেকেরই উত্তীর্ণ হয়। তাকে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি তো যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারেন, এটি কোনো সমস্যা না। এবং তার বিরুদ্ধে মামলা আছে, তো রাজনীতি করতে হলে মামলা থাকবেই। রাজনীতি করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে যে
ক্ষমতা এবং কারাগার খুব কাছাকাছি। রাজনীতি করব, কারাগারে যাব না, কারাগারে যাওয়ার কারেজ থাকবে না, কারাগারে যাওয়ার মানসিকতা থাকবে না, তাহলে সেই সমস্ত মানুষের অন্তপক্ষে মূল নেতৃত্বে আসা ঠিক না। রাজনীতি করতে হলে কারাগারে যাওয়ার ঝুঁকি নিতে হবে। কারেজ থাকলে তিনি দেশে আসবেন, দেশে এসে তিনি তার দলকে নেতৃত্ব দেবেন। কারেজ না থাকলে, সৎসাহস না থাকলে তো এটা সম্ভব না। আলালের ঘরে দুলাল দিয়ে রাজনীতি হয় না। আওয়ামী লীগ কি একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক দল নাকি গণতান্ত্রিক রাজনৈতিক দল? আওয়ামী লীগ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ পরিপূর্ণভাবে জনগণকে ধারণ করবার চেষ্টা করে। এমন অনেক বিষয় আছে যে বিষয়টি আওয়ামী লীগের নীতিতে ছিল, কিন্তু জন আকাঙ্ক্ষার কারণে আওয়ামী লীগ সে নীতি পরিবর্তন করেছে। কারণ আওয়ামী লীগ কোনো মৌলবাদী রাজনৈতিক দল নয় যে আমি এই আদর্শে বিশ্বাস করি, মানুষ যা কিছু তাই মনে করুক, আমি এর বাইরে আর হাঁটবো না। বর্তমান সময়ে এসে জনগণের চেয়ে কি আমলাতন্ত্র বেশি শক্তিশালী হয়ে গিয়েছে কিনা? আমলাতন্ত্র সবসময় শক্তিশালী। জনগণের শক্তি কি খর্ব হয়ে কি আমলাতন্ত্র কি আরো বেশি শক্তিশালী হয়েছে বর্তমান সময়ে? শক্তিশালী, এটি অস্বীকার করবার জন্য নয়। আমলাতন্ত্র সবসময় তার নিজস্ব একটা প্রতিভা দিয়ে, নিজস্ব একটা সংস্কৃতি দিয়ে তাকে শক্তিশালী রাখবার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের সংবিধান আমলাতন্ত্রকে শক্তিশালী করেনি। এখন এই আমলাতন্ত্রকে হ্যান্ডেল করতে হয় একটু সংবেদনশীলভাবে। তো কখনো কখনো আমলাতন্ত্র একটু বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবার চেষ্টা করে, কিন্তু এটি অনৈতিক, অনুচিত। আমলাতন্ত্রকে সবসময় বিশ্বাস করতে হবে যে আমি জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাই, আমার বেতন ভাতা হয় জনগণের ট্যাক্সের টাকায়, এবং আমি জনগণকে সেবা দেব বলেই আমি সেই অঙ্গীকার করেই চাকরিতে প্রবেশ করেছি। আপনার এই বক্তব্যের পরে আপনার এলাকার আবার প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা দেখেন। আমি বুঝি এমপির পদমর্যাদা কি, এমপির করণীয় কি, এমপির কর্তৃত্ব কতটুকু, এবং এমপি একটি এলাকার জন্য কি কাজ করতে পারেন, এটা আমি বুঝি। এবং আমার মধ্যে কোনো প্রেজুডিস নাই। আমি কিন্তু এলাকার কাজের জন্য পিওনের কাছেও যাই, সহকারী সচিবের কাছেও যাই, সেকশন অফিসারের কাছেও যাই, সচিবের কাছেও যাই, মন্ত্রীর কাছেও যাই, কারণ আমি জনগণ আমাকে নির্বাচিত করেছে তাদের কাজ করার জন্য। এই জায়গাটায় আমি আমার পদমর্যাদা হুইপ, প্রতিমন্ত্রীর পদমর্যাদা, এখানে আমি কোনো অফিসার কাছে যেতে পারবো না, এ ধরনের মানসিকতা আমি কখনো পোষণ করি না। আমি সব জায়গায় যাই, খুঁজে 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 আমি যেখান থেকে যতটুকু সুযোগ নেওয়া সম্ভব এলাকার জন্য সেই সুযোগগুলো আমি নিশ্চিত করি। এবং আপনি আমার এলাকা ভিজিট করে দেখবেন, বাংলাদেশের গ্রামীণ যোগাযোগ যে ব্যবস্থা, বাংলাদেশের প্রথম 10টি নির্বাচনী এলাকার মধ্যে আমার নির্বাচনী এলাকাকে আল্লাহর রহমতে কেউ ফেলে দিতে পারবে না। ধন্যবাদ আপনি আজকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। অনেক সময় নিলাম, অনেক মূল্যবান আলোচনা হলো। থ্যাংক ইউ আপনাকে। আপনার মাধ্যমে আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ, আপনার দর্শক, শ্রোতা এবং পাঠক সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় বাংলা।